দেবাইপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে 3 বন্ধু বাস করত। তারা রহস্যময় জায়গায় ভ্রমণ করতে পছন্দ করত। চল এক জায়গায় ঘুরতে যাই, যেখানে গভীর কোনো রহস্য আছে। হ্যাঁ, আমি জানি আমার মেসোর বাড়ির ওখানে পুরনো একটি বাড়ি আছে। সেখানে গেলে কেমন হয়? লোকে বলে ওটা নাকি ভুতুড়ে বাড়ি। কথাটা তুই খারাপ বলিসনি, চল ওখানেই যাব। আমিও একটি এরকম বাড়িরই কথা ভাবছিলাম। চল চল, সবাই বাড়ি যাই, কালকে আবার বেরোতে হবে। সবাই ব্যাগপত্র গুছিয়ে নিগা। সবাই ওখান থেকে বাড়ি চলে গেল। তারপরের দিন সকাল সকাল সবাই শুভর মেশোর বাড়ির দিকে রওনা দিল। সেখানে তারা 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে গেল। তারপর একটি ব্যক্তির সঙ্গে দেখা হলো। শুভ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, কাকু, এই রাস্তাটা কি চট্টগ্রামের দিকে যাচ্ছে? হ্যাঁ, কেন? তোমরা কোথায় যাবে বলো তো? কাকু, আমরা সব চট্টগ্রামে যে পুরনো বাড়িটা আছে সেখানে যাব। আপনি কি পারবেন বলতে ওই বাড়িটা কোথায়? কি? চট্টগ্রামের পুরনো বাড়ি? তোমরা কি ওখানে মরতে যাবে নাকি? আমি বলতে পারবো না ওই বাড়ি কোথায়। সেই কথা বলার পর সেই ব্যক্তি সেখান থেকে চলে গেল। কি না জানি আছে সেই বাড়িতে। আচ্ছা, ওই লোকটা ওই রকম বললো কেন? আমার জানে কি এরকম ভয় ভয় লাগছে। তোর ভয় লেগেই থাকে, চল না গিয়ে দেখি কি হয়। তারপর তারা সবাই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলল এবং একটি পুরনো বাড়ির সামনে দাঁড়ালো। তারা বুঝতে পারলো না এইটাই কি সেই চট্টগ্রামের পুরনো বাড়ি। সেই বাড়ির সামনে একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিল এবং তাকে তারা জিজ্ঞাসা করলো, দাদু, এই বাড়িটাই কি চট্টগ্রামের রহস্যময় পুরনো বাড়ি? এটাই সে পুরনো বাড়ি, তোমরা ভেতরের দিকে আসো। এই বলে সেই বৃদ্ধ মানুষের পেছন পেছন সেই পুরনো বাড়িটার দিকে এগিয়ে গেল। সেই পুরনো বাড়িতে পুরনো দেওয়াল ও ভয়ঙ্কর পাখির ডাকে ভরা। হঠাৎ একটি বিবেকের চোখে পুরনো চিঠি পড়ল। বিবেক সেই চিঠিটি হাতে তুলে বড় দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এই চিঠিটা কার? তুই এই চিঠিতে হাত দিয়ে ফেললি? এই চিঠিতে যে হাত দেয় সে আর বাড়ি ফিরে যায় না। আপনি তো অনেক মজা করেন। চিঠিতে হাত দিলে কেউ বাড়ি ফেরে না? কি সব আজগুবি কথা বলেন। তোমাকে আমি মজা করছি না, এটাই সত্যি। এই চিঠিতে যে হাত দিয়েছে সে আর বাড়ি ফিরে যায়নি। এইসব ফালতু কথা বলে আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা ভয় পাওয়ার মানুষ নই। এরকম বাড়ি থেকে কত ঘুরে চলে এলাম। বিবেক, তপন কোথায় গেল রে? এখানেই তো ছিল। আমি বললাম না, এই চিঠিতে যে হাত দেয় সে আর বাড়ি ফিরে যায় না। এই কথাটি বলে বৃদ্ধ মানুষটিও সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। শুভ ও বিবেক দুজনেই ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। হ্যাঁ রে শুভ, তপনকে তো পেলামও না। ওকে না নিয়ে তো বাড়িও যাওয়া যাবে না। কি করব? সেটাই তো বুঝতে পারছি না রে। এক কাজ করে চল, একটু এগিয়ে গিয়ে বট গাছের নিচে একটা সাধু বাবা আছে, চল তার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই করি চল। তারপর তারা দৌড়ে এসে সাধুর কাছে যায় এবং শুভ বলে, বাবা, আমাদের বন্ধুকে বাঁচান। কি হয়েছে তোদের? তোরা এরকম ভয় পেয়ে আছিস? তারপর তারা দুজনে সব সাধুকে খুলে বলল। তারপর সাধু তাদেরকে বলল, আমি বুঝতে পেরেছি, তোমাদেরকে ওই বাড়িতে যে বৃদ্ধ মানুষটি নিয়ে গেছিল সে আসলে কোনো মানুষ নয়, সে হলো আত্মা। সাধু বাবা, তাহলে কি উপায়? আমরা কি আমাদের বন্ধুকে বাড়ি নিয়ে যেতে পারবো না? তোর বন্ধুকে বাড়ি নিয়ে যাওয়ার একটা উপায় আছে। তোরা যে চিঠিটা পুরনো বাড়িতে পেয়েছিলি সেই চিঠিটা দরকার। হ্যাঁ হ্যাঁ, চিঠিটা আছে। চিঠিটা কি করব? তোরা যেই বৃদ্ধ মানুষটাকে দেখেছিলি আজ থেকে প্রায় 42 বছর আগে, সেই চিঠিটা সেই মানুষটাকে দিয়ে স্বপ্নপুরের
হরিমোহনের কাছে পাঠানো হয়েছিল। রাস্তায় চিঠিটা নিয়ে যেতে যেতে ডাকাতের দল তাকে মেরে ফেলে এবং চিঠিটা সে দিতে পারে না। তার জন্য মৃত্যুর পরেও সেই ব্যক্তি শান্তি পায়নি। তোরা যদি সেই চিঠিটা হরিমোহনের হাতে তুলে দিতে পারিস, তাহলে তার আত্মাও মুক্তি পাবে, তোরাও তোদের বন্ধুকে নিয়ে বাড়ি যেতে পারবি। বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু স্বপ্নপুর গ্রামটা কোন দিকে? তোরা আসার পথে একটা পুকুর দেখতে পেয়েছিলি? হ্যাঁ বাবা, দেখেছিলাম। সেই পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা ছিল, সেই রাস্তা ধরে সোজা চলে যাবি। 2 মাইল গিয়ে দেখবি স্বপ্নপুর গ্রাম পড়বে। তাহলে যাই বাবা, অনেক দূরের পথ যেতে হবে। আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ওখান থেকে তারা হরিমোহনের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে আবার প্রথমে দেখা হওয়া লোকটির সঙ্গে দেখা হয়। সে বলে, কিরে, তোদেরকে বলেছিলাম না যে ওই বাড়িতে যায় সে আর ফিরে আসে না? কি সব বলেন? একেই তো টেনশনে আছি, আবার উল্টো পাল্টা কথা বলেন। উল্টো পাল্টা কথা না, তোরা তোদের বন্ধুকে আর ফিরে পাবি না, কোনোদিনও ফিরে পাবি না। এই বলে সেই লোকটা সেখান থেকে চলে যায়। তারপরে তারা কিছুটা দূরে গিয়েই হরিমোহনের বাড়ি দেখতে পায়। তারপর তারা দেখে সেই বাড়ি থেকে একটি বৃদ্ধ লোক বেরিয়ে আসে। দাদু, হরিমোহন বাড়িতে আছে? আমি হরিমোহন, বলো কি হয়েছে? এই চিঠিটা নেন দাদু। এই চিঠিটা তুমি কোথায় পেলে? এই চিঠিটার জন্যই তো আমি দিনের পর দিন খুঁজছিলাম। তারপরে বিবেক সম্পূর্ণ ঘটনাটা হরিমোহনকে খুলে বলল। হরিমোহন সেই চিঠিটা নিল। হরিমোহনের চিঠি নেওয়ায় সেই আত্মাটির মুক্তি হলো এবং তারা তাদের বন্ধুকে নিয়ে বাড়ি ফিরে গেল। আর সেই বাড়িটাও আর ভুতুরে বাড়ি রইল না। একটি সুন্দর গ্রাম ছিল বিষ্ণুপুর। সেই গ্রামে প্রকাশ নামে একজন ব্যক্তি বাস করত। সে গ্রামের জমিদার বাড়িতে কাজ করত। তারপর একদিন, তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না। কেন বাবু? আমি তো আপনার সব কাজই ঠিকঠাক করি, কিছু ভুল হলে বলুন। আমার আর তোকে কোনো দরকার নেই। না বাবু, আমার সাথে এরকমটা করবেন না, এই কাজটাই আমার সম্বল। ও দেখে আমার কোনো লাভ নেই। কাল থেকে তুই আমার বাড়িতে কাজ করতে আসবি না। এই রকম করবেন না বাবু, আমার সংসার ভেসে যাবে। আমি আমার বউ বাচ্চা নিয়ে কোথায় যাব বাবু? আমি কি করে বলবো কোথায় যাবি? এই নে 2 মাসের পুরো মাইনেটা, আর আমার বাড়ির ত্রিসীমানায় যাতে না দেখি। সেই দিন প্রকাশ হতাশ মনে জমিদার বাড়ি থেকে চলে যায়। বাড়ি গিয়ে উদাস মনে বসে থাকে। কি গো, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? আর বলো না, মালিক আমাকে কাজ থেকে বার করে দিয়েছে। সে কি বলছো তুমি? কি করব বলো তো? কাজ না করলে তো খেতেও পাবো না। কিছু একটা কাজ করতে হবে। কাজ তো করতেই হবে, কিন্তু কি কাজ করলে ভালো হয়? কিছুর একটা দোকান করতে পারো? হ্যাঁ, করাই যায়। পরোটার দোকান করলে কেমন হয়? আমাদের গ্রামে তো একটাও পরোটার দোকান নেই। হ্যাঁ, আমি বাড়িতে বানিয়ে দেবো, তুমি গিয়ে বিক্রি করবে। আচ্ছা, আমি সব কিছু কিনে আনি। আচ্ছা, দেখে শুনে যাও। পরের দিন সকালে প্রকাশ রাস্তার ধারে পরোটা বিক্রির জন্য বসে। সেই দিন পরোটা, গরম গরম পরোটা। তারপর এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিল। এই যে দাদা, আমার দোকানের গরম গরম পরোটা খেয়ে যান। না, আমি এসব ফুটপাতের খাবার খাই না। কেন দাদা, ফুটপাতের দোকানদারগুলো কি মানুষ নয় যে আপনি ফুটপাতের খাবার খান না? আমি অত সব জানি না, আমি খাবো না ব্যাস। এই বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। প্রকাশের প্রথম দিন তেমন কিছুই বিক্রি হলো না। দিয়ে হতাশ মন নিয়ে সে বাড়ি ফিরে এলো। কি গো, ব্যবসায় প্রথম দিন কেমন বিক্রি হলো? কি আর বলবো তোমায়, কেউ আমার পরোটাই খেলো না। ও আচ্ছা, কোনো ব্যাপার না, আস্তে আস্তে ঠিক বিক্রি হওয়া শুরু হয়ে যাবে। হলেই ভালো। এখন দুটো ভাত দাও দেখিনি, প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ, হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার বাড়ছি। প্রকাশ পরের দিন আবার নতুন আশা নিয়ে পরোটা বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। সেই দিনও তেমন পরোটা বিক্রি হলো না। বাড়ি ফেরার পথে ঘটল এক অবাস্তব ঘটনা।
কে জানতো সেই দিন এমনটা ঘটবে। এ বাচ্চা, তুই এত রাতে এ পথে কি করছিস? আমি পরোটাওয়ালা তান্ত্রিক মশাই, এই পরোটা বিক্রি করে বাড়ি ফিরছি। হা হা হা, তাহলে মা তোকেই আমার জন্য পাঠিয়েছে। মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। মানে আমার ত্রন্ত শক্তি বাড়ানোর জন্য একটি নিখুঁত বাচ্চার বলি দিতে হবে, আর সেই বাচ্চাটা তুই আমাকে এনে দিবি। এ কি বলছেন তান্ত্রিক মশাই? এই কাজটা আমি কোনোভাবেই করতে পারবো না। কি পারবি না? তাহলে তুই মরার জন্য তৈরি হয়ে যা। না, আমাকে মারবেন না তান্ত্রিক মশাই, আমার বাড়িতে ছোট ছোট বউ বাচ্চা আছে। তাহলে তোর বাচ্চাটাই আমাকে দিয়ে দে। এ কি বলছেন আপনি? আমি কোনোভাবেই আমার বাচ্চাকে আপনার হাতে তুলে দিতে পারবো না। তাহলে এই নে। তান্ত্রিক প্রকাশকে তার জাদু বলে মেরে ফেলল। তুই আমাকে আমার বউ বাচ্চার থেকে দূর করলি, তোকে আমি ছাড়বো না, কখনো না। প্রকাশের মৃত্যুর খবর হাওয়ার বেগে তার বউর কানে চলে গেল। সেই বিপদের সুযোগ নিল গ্রামের জমিদার। প্রকাশ আমার কাছে টাকা ধার নিয়েছিল, সে তো এখন নেই। সেই টাকা আমি তোমার কাছ থেকে ফেরত চাই। আমি কোথায় পাবো বলেন? একই তো ও মরার পর সংসারে হাল খারাপ। সেটা আমার সমস্যা নয়, আমার শুধু টাকা চাই, তা আবার দুদিনের মধ্যেই। আর টাকা না দিতে পারলে এই বাড়িঘর আমার নামে লিখে নেব। আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব? তুই রাস্তা রাস্তা ভিক্ষে করবি? 2 দিনের মধ্যে টাকা রেডি কর, না হলে বাড়ির কাগজ রেডি কর। এই বলে জমিদার সেখান থেকে চলে গেল। প্রকাশের বউ 2 দিনের মধ্যে টাকা জোগাড় করতে পারলো না, দিয়ে বাড়িঘর ছাড়তে হলো। এই পুরো ঘটনাটাই প্রকাশ দেখলো। ওই সাধুর জন্যই আমার স্ত্রীকে এমন দিন দেখতে হলো, না হলে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াতে হতো না। ওই সাধুকে আমি ছাড়বো না, কিন্তু ওই সাধুকে মারবো কিভাবে? তুই ওকে মারতে পারবি না। ও যে সে সাধু নন। দীর্ঘ 10 বছর কঠোর তপস্যা করে অনেক শক্তি অর্জন করেছেন। কে আপনি? আমি হলাম বায়ুদেবী। তোর সঙ্গে যে অন্যায় হয়েছে সবই আমি জানি। তাহলে কি সাধুর বিনাশ হবে না? ওকে কোনো মানুষ মারতে পারবে না। তাহলে কি উপায়? আমার কাছে একটি উপায় আছে। আমি জানি এক বাঘ কন্যার খোঁজ, সেই তাকে মারতে পারে, কিন্তু তার দেখা পেতে অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে। তুমি পারবে তো? আমি তান্ত্রিককে মারার জন্য সব কিছু করতে রাজি আছি, শুধু সেই বাঘকন্যাকে কোথায় পাওয়া যায় এটুকু বলুন। তাহলে শোন, ওই দক্ষিণে যে জঙ্গল আছে সেই জঙ্গলের পেছনে একটি পাহাড় আছে, সেই পাহাড়েই থাকে বাঘকন্যা। ধন্যবাদ আপনাকে, আশীর্বাদ করবেন যেন আমি আমার কাজে সফল হই। তারপর সেই দেবী সেখান থেকে চলে যায়। প্রকাশও সেই দক্ষিণের পাহাড়ের দিকে রওনা দেয়। অন্যদিকে জমিদারও প্রকাশের জমি পেয়ে খুশিতে আত্মহারা। সেই জমিদার তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক মশাই, আমি আজকে খুব খুশি। আপনার জন্যই আমি প্রকাশের বাড়িঘর নিজের নামে করতে পেরেছি। আপনার কি চাই বলুন, আপনি যা চাইবেন আমি আজ তাই দেব। আমার তহন্ত শক্তি বাড়ানোর জন্য একটি বাচ্চাকে বলি দিতে হবে। তুই কি পারবি একটি বাচ্চা এনে দিতে? কেন পারবো না? অবশ্যই পারবো। প্রকাশেরই তো একটা ছোট বাচ্চা আছে, ওকে এনে দেব। ওইদিকে প্রকাশ গভীর জঙ্গল অতিক্রম করে অবশেষে বাঘকন্যার কাছে পৌঁছালো। হে বাঘকন্যা, আমাকে ওই দুষ্টু তান্ত্রিককে মারতে সাহায্য করুন, আমার সঙ্গে চরম অন্যায় করেছে সে। আমি সবই জানি, আমি আমার দিব্য শক্তি দিয়ে সবই দেখেছি। চল তুই। ওখান থেকে বাঘকন্যা আর প্রকাশের আত্মা তান্ত্রিককে মারার উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে তান্ত্রিক ও জমিদার একসঙ্গে ছিল। বাঘকন্যা তান্ত্রিককে মেরে ফেলল আর জমিদারকে বলল, তুই প্রকাশের বউয়ের কাছে মিথ্যা কথা বলে বাড়িঘর নিয়ে নিয়েছিস, এর শাস্তি তোকেও পেতে হবে। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি তোকে ক্ষমা করতে পারি। তুই প্রকাশের বউকে
বাড়িঘর ফিরিয়ে দিবি এবং সাথে 2 লক্ষ টাকাও দিবি। হ্যাঁ আমি দেব, আমি বাড়িঘরও ফিরিয়ে দেব, আমি টাকা পয়সাও দিয়ে দেব, আমাকে ছেড়ে দিন। তারপর জমিদার কথা মতন প্রকাশের বউকে তার বাড়িঘরও ফিরিয়ে দিল, আবার 2 লক্ষ টাকাও দিল। প্রকাশের বউ সেই টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে শান্তিতে থাকতে লাগলো।